নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ শনিবার, গরমের ছুটি প্রায় শেষ হয়ে এলো। ছুটি শেষ হওয়ার ঠিক আগে হঠাৎ করেই প্ল্যান হলো আমি, আমার বান্ধবী আর আমার ছেলে তিনজনে মিলে একদিনের মায়াপুর ট্যুরে যাব। সেই মতোই সকালবেলা বেরিয়ে পড়েছি তিনজনে। হালিশহর থেকে 7:14 যে আপ কৃষ্ণনগর লোকাল আছে সেইটাতে উঠে, আর আহেলি উঠেছে নৈহাটি থেকে, আর আমি আর আমার ছেলে উঠেছি হালিশহর থেকে। সেইটাতে উঠে সকালবেলা ট্রেন যেহেতু ফাঁকাই, তাই বসতে কোনো অসুবিধা হয়নি। তিনজনে মিলে চলেছি কৃষ্ণনগর যাব বলে। কৃষ্ণনগরে নেমে ওখান থেকে কিছু টিফিন করে তারপরে আমরা রওনা দেব মায়াপুরের উদ্দেশ্যে। বহুদিন বাদে এরকম হঠাৎ করে ঠিক হওয়া কোনো ট্রিপে আমরা যাচ্ছি। এত আনন্দ হচ্ছে সত্যি, আপনাদের না আমি বলে বোঝাতে পারবো না। যে হঠাৎ করে মঙ্গলবার আমার বান্ধবী বলল যে চল যাই, আর আমরাও সেরকম উঠলো বাই তো কটক যাই করে বেরিয়ে পড়লাম। এসে পৌঁছে গেছি 8:30 মতন বাজে কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর তো খুব বড় স্টেশন, আর এখান থেকেই মায়াপুর যাওয়ার জন্য টোটো, অটো অনেক রকমই পাওয়া যায়, বাসও পাওয়া যায়। তবে বাসে তো জার্নিটা বেশি, তো আমরা ঠিক করেছিলাম ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নেব। তার আগে একটু ডালপুরি খেয়ে নেওয়া। কৃষ্ণনগর স্টেশনের ডালপুরি তো খুব বিখ্যাত। সেই একটু তিনজনে খেয়ে টেয়ে পেট ভরে তারপরে জার্নি শুরু করলাম। টোটো কৃষ্ণনগর স্টেশন থেকে আর একদম মায়াপুরের মন্দিরের গেট অবধি বললো নামাবে, একদম গেটের সামনে নামাবে। তো আমরা রিজার্ভ করে নিয়েছিলাম টোটোটা। আমাদের নিল হচ্ছে 300 টাকা। টোটোর যিনি দাদা ছিলেন তিনি অত্যন্ত হেল্পফুল আর খুব ভালো। সারা রাস্তা আমাদের সঙ্গে বেশ গল্প করতে করতে গেছেন। উনি বুঝতেই পেরেছেন যে আমরা অনেক দূর থেকে এসেছি, সেই জন্য আমাদেরকে মায়াপুরের কখন কি ভোগ টোগ হয় টয় এইসব বলতে বলতে নিয়ে গেছেন সারা রাস্তা। এই যে দেখুন ফ্লাইওভারটা, হাইরোডের ফ্লাইওভারগুলো হয়ে রানাঘাট, কৃষ্ণনগর এই সমস্ত যেগুলো একটু বড় বড় টাউন আছে না এই রুটে, সেইগুলোতে রাস্তাঘাটে জ্যাম ট্যামগুলো না অনেক কমে গেছে এখন। রানাঘাটে তো আমরা দেখতেই পাই, রানাঘাটে তো আমাদের বাড়ির থেকে খুব কাছেই ফ্লাইওভারটা, সে তো এর আগেও আপনাদের দেখিয়েছি। আর কৃষ্ণনগরেও দেখলাম এখানে এখন ফ্লাইওভারটা হয়ে গেছে, দিয়ে এখন রাস্তাঘাটে চলাফেরা করা খুব সুবিধে হয়েছে। আর 12 নম্বর জাতীয় সড়কটা যে কি সুন্দর করেছে সে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন রাস্তাটা কি সুন্দর, 4 লেনের রাস্তা করেছে। আর এত সুন্দর রাস্তা, মাঝখানে ডিভাইডারে গাছপালা টালা লাগিয়ে মনেই হয় না যে আমরা সত্যি বাংলারই কোনো রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন সে বিদেশের কাছাকাছি কোথাও পৌঁছে গেছি। আসলে এই রাস্তা দিয়ে অনেক বছর আগে আমি গেছি, ধুবুলিয়াতে গেছি। তখন আমরা ডিএলএড করতাম, তার পরীক্ষা সিট পড়েছিল ধুবুলিয়ার একটি কলেজে। তখনকার রাস্তা যা ছিল আর এখন, তখন আসলে রাস্তাটা তৈরি হচ্ছিল, আর এখন যা দেখলাম আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আমরা যে এতটা রাস্তা, মানে কৃষ্ণনগর থেকে ধরুন মায়াপুর আমাদের লাগলো প্রায় 45-50 মিনিট তো লেগেইছে যেতে, কিন্তু এতখানি রাস্তা যে আমরা গেছি এক ফোঁটা জার্কিং পাইনি, বিশ্বাস করুন। আপনারা যদি যারা গাড়ি নিয়ে যাবেন তাদের তো খুবই ভালো, আর যারা টোটো করেও যদি যান রিজার্ভ করে কোনো কষ্ট হবে না। অটো রিজার্ভ করা যায়, তবে অটোতে টাকাটা একটু বেশি লাগে অবশ্যই। অটোতে বলেছিল 800 টাকা। তা আমরা তো আর খুব বড় দল যাইনি, সেই জন্য আমরা টোটো করে নিয়েছিলাম। যেতে যেতে এই জায়গাটি এত সুন্দর, টোটো দাদাকে বললাম একটুখানি দাঁড়াবেন কালভার্টের ধারে। তা দাদা কিন্তু খুব ভালো, আর দাদা বুঝতেই পেরেছেন আমরা একটু প্রকৃতিপ্রেমী, সেই জন্য দাদাই কালভার্টের ধারে, যেখানটাতে জলাঙ্গির ব্রিজটা রয়েছে সেই কালভার্টের ধারে দাদা একটুখানি টোটোটা স্টপ দিয়েছিলেন। ওই দেখুন লালগোলা প্যাসেঞ্জার ফিরছে। এত সুন্দর লাগলো। জলঙ্গির ব্রিজটা আমার বড্ড প্রিয়। এর আগে দেবাঞ্জনার আমি মায়াপুর গেছি, গাড়ি করে গেছি, টানা গাড়িতে আমরা গেছিলাম। তো এই রাস্তা দিয়েই গেছিলাম, যার জন্য এই যে জলঙ্গি নদী, এই ব্রিজ, এগুলো আমার চেনা। অনেকদিন আগে গেছি তাও চেনা, কিন্তু এই জায়গাটি আমার বড্ড ভালো লাগে। আপনি যদি সত্যিকারের প্রকৃতিপ্রেমিক হন, এই জায়গাটিতে থেমে দুটো ছবি না তুলে আপনি কিছুতেই এড়িয়ে যেতে পারবেন না। আমরাও তার ব্যতিক্রম নই। আমি আর আমার বান্ধবী, আমার ছেলে সবাই মিলে অনেকগুলো সেলফি তুলেছি এখানে।
আবার এগিয়ে চলা, জলঙ্গিকে পাশে রেখে। চারদিকে না জলঙ্গির অনেক শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে, খানিকটা নদী, খানিকটা খাল মতন হয়ে রয়েছে, খানিকটা বাওর মতন হয়ে রয়েছে, সবই কিন্তু জলঙ্গির মজে যাওয়া স্রোত হাই রোডের দুপাশ করে ছড়িয়ে রয়েছে। আর রয়েছে দিগন্ত বিস্তৃত, যত দূর চোখ যায় তত দূর সবুজ জমি, চোখ যেন জুড়িয়ে যায়। অন্তত কি বলুন তো, আমাদের যে শহুরে মানুষের যে চোখ, সব সময় গাড়ি ঘোড়া ইট কাঠ দেখেই তো অভ্যেস আমাদের। একদিনের জন্য যদি এই চোখটাকে একটুখানি সবুজ দেখার জন্য রেস্ট দেওয়া যায়, তাহলে চোখ বলে ধন্যবাদ। এসে গেছি চন্দ্রোদয় মন্দিরের খুব কাছাকাছি। দেখুন দূরে দেখা যাচ্ছে নীল চূড়াটা, ওইটা হচ্ছে নতুন মন্দিরের চূড়া। নতুন মন্দিরটা এখনও নির্মাণ হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। টোটো দাদা আমাদের এসে দাঁড় করিয়ে দিয়েছেন একদম মায়াপুর মন্দিরের গেটের সামনেটা। দেখুন যেখান থেকে আমরা হাঁটতে শুরু করেছি সেখান থেকে একদম মন্দিরের চূড়াটা দেখাই যাচ্ছে। তো একটু দূরে এইখানে না প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। দেখুন আর একটা কি, আপনারা যদি মনে করেন যে মায়াপুরে এসে থাকবেন, আমরা আসার সময় দেখলাম মন্দিরের কাছাকাছি প্রচুর হোটেল হয়েছে, প্রচুর থাকবার জায়গা হয়েছে, হোটেল, গেস্ট হাউস, খাবার দাবারের হোটেলেরও কোনো কমতি নেই। কেউ যদি এসে মনে করেন একদিন দুদিন থেকে মায়াপুর দর্শন করবেন, তাদের জন্য কোনো অসুবিধা নেই। এইটি হলো মন্দিরের মেন গেট। আমার ছেলে কোথা দিয়ে একটা ঢুকতে যাচ্ছিল, ওর মাসি আবার টেনে আনলো। এই সাইড গেটটা খোলা থাকে, মেন গেটের মূল অংশটা যেটা বড় দরজাটা ওটা সাধারণত তালা দেয়া থাকে, গাড়ি টাড়ি ঢোকার হলে তখন আর কি খোলা হয়। মূল গেট দিয়ে ঢুকে সামনেই বাঁদিক করে এই যে নতুন মন্দিরটা নির্মাণ হচ্ছে। নতুন মন্দিরটা যখন কমপ্লিট হবে সেটা একটা সত্যি দেখবার মতন জিনিস হবে। অনেক বছর ধরে হচ্ছে জানেন তো কাজ। আমার মনে হয় মাঝখানে কোভিডের জন্য কাজ কিছুদিন বন্ধ ছিল, না হলে আমি একবার শুনেছিলাম 22 সালের মধ্যে নতুন মন্দিরটা দর্শনের জন্য খুলে দেওয়া হতে পারে, কিন্তু সেটা এখনো হয়নি। দেখা যাচ্ছে এখনো কাজ চলছে। আর এদিকে বাঁদিক ধরে এগিয়ে গেলে পরপর পরপর দোকানগুলো রয়েছে। এই রাস্তা ধরে যদি সোজা যাওয়া যায়, তাতে মন্দিরের প্রসাদ পাওয়া যায়, তারপরে মন্দিরের যে সমস্ত নানা রকম জিনিসগুলো পাওয়া যায়, নানা রকম বই, পুস্তিকা, ধূপ, মন্দিরে যে সমস্ত জিনিস তৈরি হয়, ওদের যে প্রোডাক্টগুলো আছে, এই যে এখানে দেখুন লেখা আছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির। তো মন্দিরের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো ওই সারি বাঁধা যে দোকান ওইখানে পাওয়া যায়। আর এই রাস্তাটা ধরে সোজা আমরা যদি এগিয়ে যাই, তাহলে ইস্কন মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত প্রভুপাদ, তার সমাধি মন্দিরটা প্রদক্ষিণ করা যায়। সামনেই দেখুন একটা পুকুর রয়েছে, পুকুরটা ভারী সুন্দর। পুকুরের মাঝ বরাবর একটা ফোয়ারা আছে, কিন্তু এখন যেহেতু গরমকাল, এই সময় তো অতটা দর্শনার্থীর ভিড় হয় না, ফোয়ারাটা দেখলাম বন্ধ করে রাখা রয়েছে। আমরা এর আগে যখন এসেছিলাম আমি আর দেবাঞ্জন, তখন কিন্তু দেখেছিলাম যে ফোয়ারাটা চালু রয়েছে। মন্দিরের ওপরের ওই বারান্দা থেকে ফোয়ারাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার ছেলে তো পুকুর দেখেই আত্মহারা, তার উপর আবার দেখেছে একটা নীল রঙের বোট। আমার ছেলে ভাবছিল বোধহয় ওই বোটে করে কোথাও যাওয়া টাওয়া যাবে, কিন্তু পুকুরটায় তো আর নামতে দেয় না। এখান থেকে কি অপূর্ব লাগছে দেখুন পুরনো মন্দিরটা দেখতে। এখনো পর্যন্ত দর্শনের জন্য এই মন্দিরটাই খোলা আছে। আমরাও আগে এসে এই মন্দিরটাই দেখেছি। দুঃখের কথা একটাই, যে মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে ক্যামেরা, ফোন কোনোটাই অ্যালাউ নয়। এত দূর থেকে যে এলাম, নিজেরা তো চোখ ভরে দেখলাম, একটু যে আপনাদের সাথে শেয়ার করব সে উপায় নেই। কারণ মূল মন্দিরের মধ্যে প্রবেশ করবার জন্য এই যে বাঁদিকে যে অংশটি রয়েছে সেইখানে ফোন, ব্যাগ, মোবাইল সব কিছু কিন্তু আপনার ক্যামেরা থাকলে ক্যামেরা সব কিছু জমা টমা দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটা কিন্তু ভালোই ছিল, গরম একটু ছিল অবশ্যই, কারণ আমরা যখন গিয়ে পৌঁছেছি মোটামুটি 11টা সাড়ে 11টা তো বেজেই গেছে, তো গরম একটু লাগছে ঠিকই। তা সে জ্যৈষ্ঠ মাসে কোথাও বেড়াতে গেলে তো গরম হবেই। আদারওয়াইজ ওয়েদারটা ভালোই ছিল, অন্তত বৃষ্টি যে হয়নি এটাই রক্ষে। নয়তো বাচ্চা নিয়ে বেড়াতে গিয়ে যদি বৃষ্টির কবলে পড়ি, তার থেকে খারাপ আর কিছু হয় না। মোটামুটি মূল মন্দিরটা আমাদের দর্শনের মতন হয়ে গেছে, দর্শন করা টরা হয়ে গেছে, ছাদ টাদ ঘোরা হয়ে গেছে। সব থেকে সুন্দর দৃশ্য কি জানেন, আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো আপনারা জানবেনই।
সেটা হচ্ছে মায়াপুর মন্দিরের একদম ওপরে যে ছাদটা, গোল মন্দিরের ওপরে যে গোল করে যে ছাদটা রয়েছে, সেখান থেকে দূরে ভাগীরথী দেখতে পাওয়া যায়, ওপারে হচ্ছে নবদ্বীপ। ওই দৃশ্যটা হচ্ছে সব থেকে নৈসর্গিক দৃশ্য, অন্তত আমার তো তাই মনে হয়। পুরো মন্দিরটাই অপূর্ব সুন্দর। 9 বছর আগে এসেছিলাম, আর একবার দেখলাম দু চোখ ভরে। আর এদিকে নতুন মন্দিরের সামনের অংশটা দিয়ে রাস্তা করে দেয়া হয়েছে, যেখানে পরপর পরপর ইস্কন মন্দিরের যে বাকি অংশগুলো রয়েছে সেখানে যাওয়া যেতে পারে। এদিকটাতে রয়েছে বেশ কিছু ফুড স্টল, একটা সাইডে রয়েছে ওয়াশরুমের দিকটা। এই যে ফুড স্টলের এদিকে একটা আইসক্রিমের দোকান পাওয়া গেছে। আইসক্রিমের দোকানের যেখানে ফ্রিজারটা রয়েছে, সেখানে আমার ছেলে আর আমার বান্ধবী দুজনেই সমান আগ্রহ নিয়ে ফ্রিজারের ওপরে ঝুঁকে পড়ে দেখছে কি আইসক্রিম খাওয়া যাবে। মানে ছেলেকে তো ছেড়েই দিন, সে তো শিশুই, বান্ধবীও ঘুরতে এসে তার বয়সেই প্রায় নেমে গেছে। আর আমার তো কথাই নেই, কারণ আইসক্রিম তো আমার একটা দুর্বলতা বটেই। তো 3 জনে মিলে ঝাঁপিয়ে পড়ে আগে ঠিক করলাম কি কি আইসক্রিম খাবো। তো বান্ধবী বলল আইসক্রিম শেক খাবে, আর আমার আর ছেলের অবশ্যই ওই বাটি আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, রামধনুর মতন যেটা রং, আমসত্ত্ব দেয়া, ওইটা আমার আর ছেলের। ওটা নিল 30 টাকা। আর আইসক্রিম শেকটা কত নিয়েছে জানি না, সেটা আবার বান্ধবী কিনলো। আইসক্রিমের দাম বান্ধবীই দিল, কারণ বান্ধবী বলল বোনপোকে আইসক্রিম খাওয়াবো। আমি তা খাওয়াও। আইসক্রিম খেয়ে আরেকটু এই পথে এগিয়ে গেলে রয়েছে একটা মুভি থিয়েটার। সেখানে মুভি থিয়েটারটার নামই হচ্ছে গৌরাঙ্গ দর্শন। এই যে গ্লোবের মতন দেখুন গোল মতন মুভি থিয়েটারটা রয়েছে, ওটাতে চাইলে আপনারা টিকিট কেটে, এই যে সাইডে টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট কেটে আপনারা গৌরাঙ্গের জীবনের নানা রকম কথা, তারপরে ইস্কন মন্দিরের নানা রকম কথা, এইগুলো আপনারা ভিডিও শোয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানো যাবে। বেশ সুন্দর। আমাদের কাছে তো অত সময় ছিল না, আমার একটু ইচ্ছে ছিল মুভি থিয়েটারটা একটু দেখবার, কিন্তু ততক্ষণে দেখলাম ঘড়ির কাঁটা জানান দিচ্ছে প্রায় 12টা। এদিকে মূল মন্দিরটাতে ভোগ আরতি শেষ হয় 12টার সময়। 12টার পরে রাধাকৃষ্ণের যে মূর্তিটা, তার সামনে থেকে পর্দা সরানো হয়, আবার দর্শন করা যায়। সেই জন্য আমরা এই মুভি থিয়েটারটাকে পাশে রেখে এগিয়ে চললাম গদা ভবনের ওই দিকটায়। গদা ভবন তো আপনারা জানেনই, যারা মায়াপুরে এর আগে ভোগ খেয়েছেন তারা তো জানেনই। গদা ভবনটা হচ্ছে অতিথি নিবাস, ওইখানেই অন্নভোগ পাওয়া যায়। দুপুরবেলা কুপন কাটা হয়, যারা এখানে কুপন কেটে ভোগ খেতে উৎসাহী তাদের জন্য গদা ভবনে অন্নভোগের ব্যবস্থা করা হয়। এইটি হলো একটি নিরামিষ রেস্টুরেন্ট, গোবিন্দ রেস্টুরেন্ট। ডান দিকে দেখলাম রয়েছে। এখানে কিন্তু যা পাওয়া যায় মন্দির কমপ্লেক্সের মধ্যে সব কিন্তু নিরামিষ। এমনকি হবিবপুর ইস্কনেও আমি দেখেছি, ওখানেও যা পাওয়া যায় সবই নিরামিষ। এবং হবিবপুর ইস্কনের যে রানাঘাটে যখন মেলাটা হয়, রথের মেলাটা হয়, যেখানে হবিবপুর ইস্কনের জগন্নাথ আসেন, সেই মেলার মধ্যেও যা পাওয়া যায় সেটাও কিন্তু আমি দেখেছি কঠোরভাবে নিরামিষ। কিন্তু নিরামিষ বলে এমন নয় যে স্বাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হয়। স্বাদ অপূর্ব এবং অতুলনীয়। এইটি হলো গদা ভবন। গদা ভবনের স্থাপত্যটা ভারী সুন্দর। এটি একই সঙ্গে অন্নভোগ পাওয়ারও জায়গা, আবার অতিথি নিবাসও বটে। তবে কিনা আগে থেকে বুকিং টুকিং করতে হয়, কারণ প্রচুর চাপ থাকে। ইস্কন মন্দিরের মধ্যে এসে অনেক সময় বাইরে থেকেও অতিথিরা থাকেন। বাইরে থেকে মানে শুধু রাজ্যের বাইরে থেকে নয়, দেশের বাইরে থেকে, বিদেশ থেকেও কিন্তু প্রচুর অতিথিরা এসে এখানে থাকেন। কারণ মায়াপুর ইস্কন মন্দির কিন্তু মূল ইস্কন, যেটা সব থেকে পুরনো। এটাকে সাইডে রেখে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের সামনেও একই ব্যাপার, সেখানেও তো ব্যাগ, ক্যামেরা, মোবাইল সব কিছুই জমা রাখতে হলো। দিয়ে তারপরে ওই চেকিং পোস্টের মধ্যে দিয়ে গিয়ে তারপরে আমরা দর্শন করতে পেরেছি রাধাকৃষ্ণের সেই অপূর্ব মূর্তি। সেই মূর্তি তো আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন কখনো না কখনো। সেই অপূর্ব যে জলজলে মূর্তি। আমার ছেলে তো আমার কোলে উঠে পড়লো, এমনিতে দেখতে পাচ্ছিল না বলে। কোলে উঠে একটু উঁচু হয়ে তারপরে রাধাকৃষ্ণকে দর্শন করলো, করে আবার বলেছে নমো নমো। এবার বেরিয়ে যাওয়ার পালা। আমাদের টোটো দাদাকে ফোন করাই রয়েছে, টোটো দাদা এসেও গেছেন। ঘড়িতে বাজে এখন প্রায় 12:30। আমরা বেরিয়ে যাওয়ার আগে এসেছি মেন গেটের ডান দিক থেকে মহাপ্রসাদের যে 4 নম্বর স্টল আছে সেইখান থেকে আমরা একটুখানি প্রসাদ কিনে নেব।
এখানে পাওয়া যায় প্রসাদ হিসেবে বেশিরভাগটাই কিন্তু ঘিয়ের মিষ্টি পাওয়া যায়, যেমন ধরুন কাজু বরফি, লাড্ডু, খাজা, এই সমস্ত জিনিস পাওয়া যায়। আর হচ্ছে পাওয়া যায় যেটা খুবই সুস্বাদু, সেটা হচ্ছে এগলেস কেক। এই যে আমি যে প্যাকেটটা কিনেছি এর মধ্যে সব রকম প্রসাদ একটু 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 করে আছে। কেক আছে, লাড্ডু আছে, খাজা আছে, বরফি আছে, সবই অল্প অল্প করে রয়েছে। আর এছাড়া আমি অবশ্য আলাদা একটা খাজার প্যাকেট কিনেছিলাম, যে প্যাকেটটার দাম নিয়েছিল 100 টাকা। আর এই যে সব মিলিয়ে ঝুলিয়ে যে প্রসাদটা, সেই প্যাকেটটারও দাম নিয়েছে 100 টাকা। তো টোটাল আমি 200 টাকার প্রসাদ কিনলাম বাড়ির জন্য। আর আমার বান্ধবীও কিনলো। আমার বান্ধবী অবশ্য ওই মূল প্রসাদটার সঙ্গে যেটা কিনলো সেটার খাজা কেনেনি, ও কিনলো লাড্ডু। ওদের বাড়িতে সবাই লাড্ডু খেতে খুব ভালোবাসে। আর লাড্ডুটা পুরো ঘিয়ে তৈরি, অপূর্ব স্বাদ। আপনারা যদি এরপরে কখনো মায়াপুর ইস্কন যান, এই লাড্ডু আর খাজা অবশ্যই খাবেন। এটা মানে আমি আপনাদের রেফার করলাম। মায়াপুর ইস্কনের মতন এগলেস কেক, লাড্ডু, খাজা এর মতন টেস্ট আপনি কোথাও পাবেন না। পুরীর খাজার একরকম টেস্ট, আর ইস্কনের খাজার আর এক রকম টেস্ট, দুটোরই কোনো তুলনা হবে না। মিষ্টি মিষ্টি, তাই না? আমার একটু ধূপ কেনার ইচ্ছে ছিল, কিন্তু ওদিক থেকে টোটো দাদা যা তাড়া দিতে আরম্ভ করেছেন, ধূপ টুপ আর আমার কেনা হলো না। মিষ্টি তো সকলের খাওয়ার অধিকার নেই, যাদের সুগার টুগার আছে তাদের জন্য দেখুন কি সুন্দর সল্টি প্রসাদেরও ব্যবস্থা করা রয়েছে। ডায়াবেটিস পেশেন্টরা অনায়াসেই এখান থেকে নিমকি, চাল ভাজা, চিড়ে ভাজা এই ধরনের প্রসাদ সংগ্রহ করতে পারেন। যাক, হলো মায়াপুর দর্শন। এরপরে লাঞ্চ করেছিলাম কৃষ্ণনগরের মাদারসাটে, সেটা আপনাদের সাথে শেয়ার করব এর পরের ব্লগে। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে খুব শিগগিরই মাদারসাটের ব্লগে। নমস্কার।